আজ আমরা কোষের শক্তি তৈরির দুটো একদম মূল পথ নিয়ে কথা বলছি, মানে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো একটু ঘেঁটে দেখব, মানে কোষ কিভাবে গ্লুকোজ থেকে শক্তিটা বের করে আনে। এখানে দেখছি বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া, নানা রকম চিত্রের উল্লেখ আছে। বেশ গভীর আলোচনা হবে মনে হচ্ছে। হ্যাঁ, বলতে পারেন কোষের যে এনার্জি ইঞ্জিন সেটার একদম ভেতরের কলকবজা বোঝার চেষ্টা আর কি। কিভাবে জটিল অণু ভাঙে, ধাপে ধাপে শক্তি তৈরি হয়। বেশ, তাহলে চলুন শুরু করি গ্লাইকোলাইসিস দিয়ে। আচ্ছা, এর শুরুটা ঠিক কোথায়? গ্লুকোজ দিয়ে শুরু হয় তো? একদম ঠিক। গ্লাইকোলাইসিস হলো আসলে গ্লুকোজের প্রথম ভাঙন, আর এটা ঘটে কোষের সাইটোপ্লাজমে। শুরুটা গ্লুকোজ দিয়েই, তবে মজার ব্যাপার হলো শুরুতে কিন্তু শক্তি একটু খরচ করতে হয়। মানে শক্তি পেতে গিয়ে শক্তি খরচ? হ্যাঁ, অনেকটা পাম্প স্টার্ট করার মতো। গ্লুকোজকে সক্রিয় করতে দুটো এটিপি অণু লাগে, মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানে দুটো এটিপি খরচ হয়। ও আচ্ছা, শুরুতে ইনভেস্টমেন্ট আর কি। কিন্তু তাহলে আসল লাভটা আসে কখন? মানে শক্তিটা তৈরি হয় কোন ধাপে? ঠিক, ওই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা এরপর ভেঙে দুটো 3 কার্বনের যৌগে ভাগ হয়ে যায়। এই 3 কার্বনের যৌগগুলো যখন আরও কিছু ধাপ পেরিয়ে শেষমেশ পাইরুভেট তৈরি করে, তখনই আসে লাভের পালা। আচ্ছা, পাইরুভেট। হ্যাঁ, এই শেষের দিকের ধাপগুলোতেই এটিপি তৈরি হয়, আর সাথে এনএডিএইচ। এই এনএডিএইচগুলো হলো অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো, বুঝলেন তো, পরে শক্তি দেবে। উৎসের হিসাবে প্রতি গ্লুকোজ থেকে সব মিলিয়ে লাভ থাকে দুটো এটিপি আর দুটো এনএডিএইচ। বুঝলাম। তাহলে সাইটোপ্লাজমে গ্লুকোজ ভেঙে পাইরুভেট হলো, কিছু নগদ শক্তি মানে এটিপি আর কিছু ভবিষ্যতের শক্তি মানে এনএডিএইচ পাওয়া গেল। বেশ, এরপর এই পাইরুভেটের কি হয়? এখান থেকে কি ক্রেবস চক্র শুরু? সরাসরি না, পাইরুভেটকে আগে মাইটোকন্ড্রিয়াতে ঢুকতে হয়। কোষের আসল পাওয়ার হাউস তো ওটাই। হ্যাঁ হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। ওখানে গিয়ে পাইরুভেট, যেটা ট্রি কার্বনের, একটু বদলে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। এটা একটা 2 কার্বনের যৌগ। এই অ্যাসিটাইল কোয়ে হলো ক্রেবস চক্রের প্রবেশপত্র বলতে পারেন। ওহো, তাহলে অ্যাসিটাইল কোয়ে চক্রে ঢুকছে? হ্যাঁ, ঢুকে অক্সালো অ্যাসিটেট বলে একটা 4 কার্বনের যৌগের সাথে মেশে, আর এখান থেকেই ক্রেবস চক্রের ঘূর্ণিটা শুরু হয়। বিষয়টা বেশ মজার, কিন্তু চক্রাকার তো। হ্যাঁ, সেটাই দেখছিলাম। উৎসে একটা সাইকেল। তার মানে কি, যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা আবার শেষে তৈরিও হয়ে যায়? দারুণ তো, খুব এফিশিয়েন্ট সিস্টেম মনে হচ্ছে। একদম, এটাই এর মজা। অ্যাসিটাইল কোয়ে ঢুকার পর কয়েকটা ধাপে এর কার্বনগুলো CO2 মানে কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যায়, যেটা আমরা নিঃশ্বাসে ফেলি। আচ্ছা। কিন্তু আসল জিনিসটা হলো, প্রতিবার চক্রটা ঘোরার সময় প্রচুর পরিমাণে ওই উচ্চ শক্তির বাহক তৈরি হয়, মানে আরও NADH আর আরেকটা নতুন বাহক FADH2। ওহ, আরও রিচার্জেবল ব্যাটারি। ঠিক, আর সাথে অল্প একটু GGBও তৈরি হয়। জিটিপিকে আপনি এটিপির মাস্তুতো ভাই বলতে পারেন, মানে একই রকম কাজ করে। আর চক্রের শেষে সেই 4 কার্বনের অক্সালো অ্যাসিটেট আবার রেডি পরের অ্যাসিটাইল কোয়েকে ধরার জন্য। তাহলে ক্রেবস চক্রের মূল ফোকাসটা কার্বন ডাই অক্সাইড বের করা নয়, বরং প্রচুর পরিমাণে NADH আর FADH2 জমানো, তাই তো? উৎসে একটা জায়গায় লেখা আছে প্রায় 30টা এটিপি পাওয়া যায় মোটমাট। এই সংখ্যাটা কি শুধু এই দুটো ধাপ মিলিয়ে? না, ওই 30 এটিপির হিসেবটা আসে আসলে এর পরের ধাপটা মিলিয়ে, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রে সরাসরি এটিপি তৈরি হয় খুব কম। ও আচ্ছা, আসল খেলাটা তাহলে পরে। হ্যাঁ, আসল পাওয়ার জেনারেশনটা হয় যখন এই জমানো NADH আর FADH2 গুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে তাদের শক্তিটাকে ব্যবহার করে। তখনই একসঙ্গে অনেক এটিপি তৈরি হয়। মানে উৎসগুলোতে ওই শেষ ধাপটা বিস্তারিত নেই, কিন্তু মোট এটিপি উৎপাদনের একটা আন্দাজ দেওয়া হয়েছে আর কি। পরিষ্কার হলো। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, গ্লাইকোলাইসিস গ্লুকোজকে ভাঙছে সাইটোপ্লাজমে, দিচ্ছে পাইরুভেট আর অল্প শক্তি। তারপর পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে ক্রেবস চক্রে ঘুরছে, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে আর প্রচুর শক্তিবাহক তৈরি করছে। একেবারে ঠিক। যদি আমরা একটু বড় ছবিটা দেখি, এই দুটো পথ কিন্তু প্রায় সমস্ত জীবের, যারা অক্সিজেন ব্যবহার করে, তাদের শক্তি তৈরির একদম কেন্দ্রে আছে।
এরা শুধু ধীরে ধীরে শক্তি বের করে আনে তাই নয়, বরং পরের ধাপের জন্য মাল মশলা মানে NADH, FADH2 যোগান দেয়। কোষের এনার্জি ম্যানেজমেন্টের একটা অসাধারণ কৌশল। সত্যিই দারুণ। সংক্ষেপে বললে গ্লুকোজ থেকে শক্তি বের করার এই পদ্ধতিটা ধাপে ধাপে হয়, ভেঙে জমিয়ে তারপর ব্যবহার করে। কোষ এভাবেই তার সব কাজ চালায়। শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, এই গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র এগুলোর পথ কিন্তু একদম সাধারণ ব্যাকটেরিয়া থেকে শুরু করে আমাদের মতো জটিল জীব পর্যন্ত সবার মধ্যেই প্রায় একই রকম, তাই না? হ্যাঁ, এটা তো সত্যি। এটা আসলে কি বোঝায়? মানে জীবনের একেবারে শুরুর দিকেই কি শক্তি জোগাড় করার এই রাস্তাটাই সবচেয়ে কার্যকর বলে প্রমাণিত হয়েছিল? এটা কি তখনকার আদিম প্রাণের সামনে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর তার সমাধানের দিকেই ইঙ্গিত করে না? ভাবনার বিষয় কিন্তু।